এতক্ষণ ধরে সভা হচ্ছে, শিশির পড়ছে, হিম পড়ছে, অনেক কিছুই ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু যেটা ঠান্ডা হচ্ছে না সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে চোর জোচ্চোর তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের জীবনকে শুষে নিয়ে খতম করে দিয়ে যে তাণ্ডব ঘটিয়েছে, বারবার আমাদের মারধর করে জেলে পুরে মিথ্যে কেস দিয়ে যেভাবে পশ্চিমবঙ্গবাসীর হয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেভাবে লড়াই করতে গিয়ে কখনো জীবন হারাচ্ছেন, জীবিকা হারাচ্ছেন, কখনো জমি হারাচ্ছেন, কাজ হারাচ্ছেন, সেটাকে উপেক্ষা করেও তারা যে লড়াইটা লড়ছে, হাজার শিশির হাজার হিম পড়লেও 2026-এ এদের বিদায়ের আগে অবধি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ঠান্ডা করতে পারবে না। এইখানেই পরিবর্তন দাঁড়িয়ে। আমরা কিসের পরিবর্তন চাইছি? আমাদের এখানে যারা বাবা মা হয়েছেন, যারা পরিবার করেছেন, যারা প্রত্যেক মুহূর্তে বাঁচবার জন্য স্বপ্ন দেখেন যে আমি দুবেলা দুমুঠো খাওয়া দাওয়া করেছি কি করিনি, আমার পেট খালি আছে কি নেই, আমি শীতে একটা মাফলার কি একটা মাংকি টুপি কি একটা চাদর আমি কিনতে পারলাম কি পারলাম না, আমার বাচ্চাটা যেন দুধে ভাতে থাকে, আমার বাচ্চাটা যাতে খেতে পায়, আমার ভাতের থালা থেকে আমি তাকে ভাত তুলে দেব। আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে লড়াই। তাই এই লড়াইতে কোনো চোর, কোনো জোচ্চোর, আমাদের কোনো এলাকার নেতা, মন্ত্রী, জেলা পরিষদ, পঞ্চায়েত, কর্পোরেশন কোনো জায়গায় থাকবে না। এইখান থেকেই পরিবর্তনটা করবে আগামীর পশ্চিমবঙ্গের প্রজন্মের জন্য। এইটাই পরিবর্তনের সংকল্প। আমাদের সংকল্প যে সারা ভারতবর্ষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গরিব মানুষ, তিনি হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জনজাতি, উপজাতি, আদিবাসী মানুষ যারাই হোক না কেন, তাদের জন্য যে একটা প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো যাতে পশ্চিমবঙ্গে এসে চুরি না হয়ে গিয়ে গরিব মানুষের কাছে পৌঁছয়, সেই পরিবর্তন নেবার আমাদের সংকল্প। আমাদের সংকল্প যেন ঘুম থেকে উঠে খবরের কাগজ খুলে এই পার্থ চোর, তার কৌপিতার খাটের নিচে টাকা, এই মদন মিত্র ভুটভাট বকছে, এই কল্যাণ টলমল করছে, এগুলো যেন হয় ফাঁকা। এটাই আমাদের সংকল্প। সংকল্প একটা সুন্দর পৃথিবী গড়বার। বড় লোক, গরিব লোক, মধ্যবিত্ত ছিল, আছে, কিন্তু এই যে থেকে যাওয়ার যে দূরত্বটা, সেটাকে কমাবার জন্য নরেন্দ্র মোদীজি কাজ করে চলেছে। আমাদের এখানে বিশ্বকর্মা প্রকল্প করতে দেওয়া হয় না। যারা ছোট ছোট কাজ করে, ধরুন কাঠের কাজ করে, কিংবা ধরুন যারা নাপিতের কাজ করে, ক্ষৌর কাজ, বা আরো যারা ছোট ছোট ব্যবসা করে, তাদের যারা স্বনির্ভর হয়ে গিয়ে নিজের একটা ছোট ব্যবসা খুলতে পারে, তার জন্য যে বিশ্বকর্মা প্রকল্প এখানে চালু হতে দিচ্ছে না। আমাদের এখানে আয়ুষ্মান ভারত চালু হতে দিচ্ছে না, যাতে স্বাস্থ্যসাথী কার্ডের থেকে 5-6 গুণ শক্তিশালী সারা ভারতবর্ষে আপনি যেখানে চিকিৎসা করতে পারবেন, আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, তাদের প্রত্যেকের থেকে এই সুবিধে সরিয়ে রেখে দিয়েছে। এই টাকা কাদের? মানুষের ট্যাক্সে টাকা গচ্ছিত রেখেছে নরেন্দ্র মোদীর পাহারাদারিত্বে ভারতীয় জনতা পার্টির সরকার এবং তাদের নেতৃত্বরা। কিন্তু সেগুলো আপনাদের কাছে পৌঁছচ্ছে না। আপনাদের টাকা, আপনাদের ট্যাক্সের টাকা যাতে আপনাদের কাছেই যেতে পারে, ওই চোর জোচ্চোররা চুরি করে খেতে পারে, তাই আমাদের পরিবর্তন আনতে হবে। আমরা খবরের কাগজ খুলে এ চোর সেই চোর এই খবর আমাদের বাচ্চাদের দেখাতে চাই না। আমাদের এই মেদিনীপুরের মাটির লড়াকু নেতা, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেক মুহূর্তে এ মাথা থেকে ও মাথা চতুর্দিক সারা পশ্চিমবঙ্গে দৌড়ে বেড়াচ্ছেন। কাদের জন্য? আপনারা এখানে শীতকালে জড়ো হয়েছেন, সংকল্প নিচ্ছেন, কাদের জন্য? আমি বাজি রেখে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির যে 250-300 কার্যকর্তা আপনাদের মতোই যারা প্রাণ দিয়েছেন, তারা কেউ নিজে গাড়ি, বাড়ি, চাকরির জন্য প্রাণ দেয়নি। পশ্চিমবঙ্গের মানুষের যা যা লুট তৃণমূল করেছে,
কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প নাম চেঞ্জ করে নিজেদের নামে করেছে এবং ভুয়ো ঢুকিয়েছে সব জায়গায়। আজ সেইটা পাল্টাবার জন্য যে শপথ, সেই শপথ আমাদের এই মেদিনীপুরের পবিত্র মাটি থেকে নেওয়াই আমাদের সংকল্প। আমরা খবরের কাগজে দেখতে চাই না যে বারবার চুরির খবরের মতো আমাদের মায়েরা বোনেরা তাদের শ্লীলতাহানি হচ্ছে। যারা আদিবাসী মানুষ তাদের জল জমির অধিকার রোহিঙ্গা বাংলাদেশিরা যে কেড়ে নিচ্ছিল, এই খবর দেখতে চাই না। আমরা দেখতে চাই না বাংলাদেশের দীপু দাস থেকে খোকন চন্দ্র দাস, যাদের হিন্দু হবার অপরাধে কুপিয়ে কুপিয়ে জেহাদি শক্তিরা মারছে, যেমন ঠিক ওই মুর্শিদাবাদে আমাদের স্বজন, আমাদের সুজন, আমাদের সনাতনী ভাই দাদা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে এই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় পুছে রাখা জেহাদি শক্তিরা কুপিয়ে কুপিয়ে মেরেছে। আমরা দেখতে চাই না। আমরা জানি যে পশ্চিমবঙ্গের মমতা পুলিশ যখন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মারা হচ্ছিল, তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার হিন্দুরা বাঁচতে চেয়েছে। আমরা বলেছে তারা আমরাও মানুষ, আমাদেরও বাঁচাও, আমাদের মারছে। ওই তৃণমূলের পোষা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওই ওয়াকফ আন্দোলনের নামে সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে গ্যাংয়েরা আর মেহবুব আলম তৃণমূল কাউন্সিলরের ওই গ্যাংয়েরা, তারা আজকে হিন্দুদেরকে ঘরে ঘরে ঢুকে গিয়ে কেটেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে বলেছেন কিচ্ছু করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই জানি আপনি কি চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যা চাইছেন জেনে রেখে দিন, সারা পশ্চিমবঙ্গের কোনো মানুষ চাইছে না। আপনার মাথা গেছে সমস্যায় পড়ে। আপনি ভারতবর্ষে ক্ষমতাবান, প্রিয়, দায়িত্বশীল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন, আপনার তাল কেটে গেছে। এসআইআর এক গাদা ভুতুড়ে ভুয়ো ভোট 58 লাখ বাদ হয়ে গেছে। আপনার যে কোনো জায়গার ছিটকিনি জ্যাম হয়ে গেছে। আপনি না হলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলতে পারেন আমি সৌজন্যতা দেখিয়েছি বলে আপনি কলকাতায় হোটেল থেকে এক পা বেরোতে পেরেছেন। আপনারা বুঝতেই পারছেন যে কোথায় ছিটকিনি গন্ডগোল হয়ে গেছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, আরে চোর তৃণমূল, আমার দেশের অন্যতম প্রিয় এবং শক্তিশালী নেতা অমিত শাহজি যদি এই ঠান্ডায় একবার এসে হ্যাচ্চ করতেন, পুরো কালীঘাট খালিঘাট হয়ে যেত। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যদি একবার মনে করত যেভাবে আপনারা রক্তপাতের রাজনীতি করে আমাদের প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষকে, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, শিখ হোক আর খ্রিস্টান হোক, যাদের আপনারা অত্যাচার করছেন, আদিবাসীদের জল জমি জঙ্গল কেড়ে নিচ্ছেন, যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা চাইতেন, তো তাহলে কালকে রাজপথের রাস্তার রং কিন্তু কালো থাকতো না, অন্য রঙের হয়ে যেত। হ্যাঁ জি, একটা বলো, উর্দুতে হবে। দাদা, এই যে চা বাগান নিয়ে এত বিভিন্ন অভিযোগ উঠছে, এই সম্বন্ধে কেন অভিযোগ উঠছে? চা শ্রমিকদের দেখুন, চা বাগান উত্তরবঙ্গের একমাত্র শিল্প। বিগত 34 বছরে কোনো বিকল্প শিল্প গড়ে ওঠেনি এবং এখন 15 বছরে কোনো বিকল্প কোনো শিল্প সেখানে গড়ে ওঠেনি। একমাত্র শিল্প ছিল চা শিল্প। সেখানে 300-র বেশি চা বাগান আছে এবং 5 লাখের বেশি শ্রমিক তার সাথে সরাসরি যুক্ত আছেন। কিন্তু 34 বছরে বামফ্রন্ট চা বাগানের জন্য কিছু করেনি এবং একের পর এক চা বাগানগুলো বন্ধ হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে, তার প্রভাব এখনো আছে। এবং এই সরকার 2011 সালে আসার পর থেকে আবার চা বাগানের অবস্থা খারাপ হয়েছে। বিগত 34 বছরে বামফ্রন্ট
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী যতবার যায়নি এই 15 বছরে তার চেয়ে বেশি মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেছেন, জলপাইগুড়িতে গেছেন, আলিপুরদুয়ারে গেছেন, সেখানকার চা বাগানের মায়েদের সাথে নাচ করেছেন, কিন্তু চা বাগানের যে অবস্থা আছে তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। এখনো 7-8টা চা বাগান আমি নাম ধরে বলতে পারি, কালচিনি বিধানসভাতে আলিপুরদুয়ার জেলায় আপনার মধু এবং ভর্ণবাড়ি চা বাগান এখনো বন্ধ হয়ে আছে। আপনি যদি মাদারিহাট বিধানসভার মধ্যে আছেন তাহলে লঙ্কাপাড়া 2015 থেকে বন্ধ আছে, এবং আপনার রামধোড়া চা বাগান 21-22 থেকে বন্ধ হয়ে আছে। এদিকে যদি আপনি নাগরাকাটার বিধানসভা জলপাইগুড়ি জেলাতে আসুন তাহলে চামর্তি চা বাগান বন্ধ আছে, আমবাড়ি চা বাগান বন্ধ আছে, আপনার দেবপাড়া চা বাগান বন্ধ আছে, মঙ্গলকাটা চা বাগান বন্ধ আছে, রেড ব্যাংক চা বাগান বন্ধ আছে, রায়পুর চা বাগান জলপাইগুড়ি বিধানসভাতে বন্ধ আছে। তো এই বন্ধ চা বাগানের খোলার কোনো রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, ফলে সেখানকার শ্রমিকরা বাধ্য হয়ে ভিন্ন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে, এবং অনেক যারা যুবক যুবতী আছে, ছেলেমেয়েরা আছে, শিক্ষিত ছেলেমেয়েরা, তারা বাগান ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। তো খুবই অবস্থা খারাপ আছে বন্ধ চা বাগানের। এবং যে চা বাগানগুলো খোলা আছে, আমি বলি যে চা বাগানগুলো খুলে আছে, যেরকম কালচিনিতে রায়মাটাং এবং কালচিনি খোলা আছে, কাজ করছে কিন্তু মাসের পর মাস বেতন পাচ্ছে না। এদিকে মাদারিহাট বিধানসভার মধ্যে হান্টাপাড়া চা বাগান, দুমসিপাড়া চা বাগান, গ্যারগেন্ডা চা বাগান, তুলসীপাড়া চা বাগান, বীরপাড়া চা বাগান, ডিমডিমা চা বাগান, বান্দাপানি চা বাগান, এই চা বাগানের শ্রমিকরা দিন প্রতিদিন কাজ করে যাচ্ছেন, মাসের পর মাস কাজ করে যাচ্ছেন, কিন্তু তারা বেতন পাচ্ছেন না। তারা আন্দোলন করছেন, কাজ করে বেতনের জন্য তাদেরকে আন্দোলন করতে হচ্ছে, লড়াই করতেছে, তারপরে পাচ্ছেন, এখনো তারা আন্দোলনের মধ্যে আছেন। এদিকে যদি নাগরাকাটা বিধানসভার মধ্যে আপনি আসেন জলপাইগুড়ি জেলাতে, তাহলে এইখানে বাকরাকোট, কিলকোট, নাগেশ্বরী, সামসিং, বামনডাঙ্গা এবং ধর্নীপুর এই চা বাগানগুলোর শ্রমিকরা কাজ করছে, কিন্তু তারা বেতন পাচ্ছেন না, 3 মাস 4 মাস ধরে বেতন পাচ্ছে না। তো অবস্থা খুবই খারাপ আছে, গুরুতর অবস্থা আছে সেখানে। শ্রমিকরা মানে এমন অবস্থায় পৌঁছে গেছেন যে আগামী দিন যে কোনো ধরনের সেখানে অঘটন ঘটে যেতে পারে। কিন্তু সরকার, অভিষেক ব্যানার্জি গেছেন এখানে, কিন্তু সে বন্ধ চা বাগানে যাওয়ার প্রয়োজন মনে করেননি। শ্রমিকরা বেতন পাচ্ছে না, আন্দোলনের মধ্যে আছেন, তাদের সাথে দেখা করার ওনার সময় হয়নি। একাধিকবার মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি গেছেন, আলিপুরদুয়ার গেছেন। জলপাইগুড়ি থেকে কালচিনি এবং রায়মাটাং চা বাগান আগে বন্ধ ছিল, এখন খোলা থাকা সত্ত্বেও বেতন পাচ্ছে না। সেখানে শ্রমিকরা মারা গেছিলেন, জাস্ট 4-5 কিলোমিটার আছে, সেখানে কিন্তু যাওয়ার জন্য ওনার সময় হয়নি। উত্তরবঙ্গে বারবার যাচ্ছেন, কিন্তু কোনো বন্ধ চা বাগানে গিয়ে তারা শ্রমিকদের সাথে কথা বলেন এবং কি অবস্থায় আছেন তাদেরই খোঁজ খবর আজ পর্যন্ত অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি জাননি। সেখানে আপনারা দেখেছেন অভিষেক ব্যানার্জির মঞ্চ হয়েছে, চারদিকে র্যাম্প হয়েছে এবং সাদা শার্ট পরেছেন, জ্যাকেট খোলা আছে, তার মানে মনে হচ্ছে যে র্যাম্পে হাঁটছেন এবং সেখানে ফ্যাশন শো হচ্ছে, এরকম পরিস্থিতি। একদিকে শ্রমিকরা না খেয়ে মারা যাচ্ছেন, তারা মাসের পর মাস বেতন পাচ্ছেন না, অন্যদিকে এখানকার যারা বলছে যে আমাদের অল ইন্ডিয়ার আইকন, আমি জানি না অল ইন্ডিয়ার আইকন সারা ভারতবর্ষের আইকন না বাংলার আইকন, কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছেন না, বাগান বন্ধ আছে, তাদের সাথে কথা বলার ওনার সুযোগ হয় নাই, সময়ও হয়নি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন যে বিজেপি টাকা যেখানে হেরে যায় সেখানে টাকা বন্ধ করে দেয়, কিন্তু আমরা যদি হেরে যাই তবু আমরা পাশে থাকি। কোন টাকা, কি টাকা বন্ধ আছে সেটা না, যেমন নিয়ত আবাস যোজনার টাকা নিয়ে বারবার অভিযোগ করলে বিভিন্ন কেন্দ্রীয় বঞ্চনা তো 100 দিনের প্রকল্পের টাকা না, 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, দুর্নীতিকে বন্ধ করা হয়েছে। এখনো রাজ্য সরকার যে মাস্টার রোল হয় তার সঠিক তথ্য এখন পর্যন্ত রাজ্য সরকার দিতে পারেনি। আমি আপনাকে টাকা দেব, এই টাকা খরচ করে আপনি হিসাব দেবেন না, সেটা তো হতে পারে না। এটা তো কারোর টাকার নয়, এটা জনগণের টাকা, ট্যাক্সের টাকা। আপনি যদি সরকারি টাকা খরচ করেন তাহলে তার হিসাবটা তো আপনাকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার উত্তরবঙ্গে গিয়েছেন, সেখান থেকে গিয়ে তিনি চা বাগানে গিয়ে চা পাতাও তুলেছেন একসাথে সেখানকার শ্রমিকদের সঙ্গে। তিনি বলছেন যে চা যে একেবারে বাগান যে শিল্প, সেখানকার তার আমলে বহু পরিবর্তন এসছে। কোনো পরিবর্তন আপনি যান না ওইখানে, শুধু ওইখানে চা সুন্দরী দিদির স্বপ্নের প্রকল্প চা সুন্দরী সেখানে হয়েছে, তার মেজারমেন্ট কি আছে, ছোট 8 বাই 6 ফিটের রুম আছে, এখানে কোনো শ্রমিকরা সেখানে থাকে না, কোনো শ্রমিক সেখানে থাকে না। আপনারা একদিন আসুন, আমি আপনাদেরকে ইনভাইট করছি। এবং বিভিন্ন জায়গাতে যেখানে চা সুন্দরী হয়েছে, যেটা দিদির স্বপ্নের প্রকল্প, এখানে তুরসা চা বাগানে হয়েছে, আমার বিধানসভাতে ঢেকলাপাড়া চা বাগানে হয়েছে, লঙ্কাপাড়া চা বাগানে হয়েছে, এদিকে মানাবাড়ি চা বাগানে হয়েছে। আপনারা আসুন, সেখানে কারা থাকে, আপনাদের জলের মতন সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই সরকার আসার পরে চা বাগানকে কিছু দেয়নি,
কেন্দ্র সরকার দিয়েছে। আমি বলি কেন্দ্র সরকার কি দিয়েছে? এই সরকার আসার পরে চা বাগানে মালিকরা রেশন দিত, সে রেশন বন্ধ হয়ে গেছে। এইবার মোদিজির যেটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে 35 কেজি রেশন চা শ্রমিকরা ফ্রিতে পাচ্ছেন। আজকে জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক ঘর মে নল, প্রত্যেক নল মে জলের প্রকল্প কার? এটা কেন্দ্র সরকারের, সেটা চা বাগানে হয়েছে। আজকে এই সরকার আসার পর থেকে চা বাগানে লাকড়ি আগে পেতো, সেটা বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা যদি রান্না করছে, তাদের যদি উনার জ্বলছে, তাহলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে তাদের সেখানে রান্না হচ্ছে। তারপরে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে প্রত্যেক শ্রমিকের বাড়িতে টয়লেট দেওয়া হয়েছে। আজকে বিভিন্ন প্রকল্পের সুবিধা আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি পেয়েছে। আপনি বলুন রাজ্য সরকারের মাধ্যমে শ্রমিকরা কি পেয়েছে? কিছুই পায়নি, কিচ্ছু পায়নি। আমি বলি কিচ্ছু পায়নি। ওরা বলেছে আমরা বেতন বৃদ্ধি করে দেব। বেতন তো মালিকরা দেয়, সরকার তো দেয় না। চা বাগানের মালিকরা দিচ্ছে বেতন, রাজ্য সরকার তো দিচ্ছে না। তাহলে কি করে তারা বাড়িয়ে দিয়েছে? সেটা তো মালিকরা বাড়িয়েছে, মালিকরা বাড়িয়েছে বেতন, সরকার তো বাড়ায়নি। আপনি যদি আসুন, আমি আবারও বলি, আপনারা আসুন, শ্রমিকদের সাথে কথা বলুন, শ্রমিক মহল্লাতে যান, কোনো পলিটিক্যাল পার্টিকে নেবেন, আপনারা একা একা ঘুরুন আর দেখবেন যে চা বাগানের শ্রমিকরা কি অবস্থায় আছেন। অরিজিনাল জিনিস, যে বাস্তবিক জিনিস, সেখান থেকে উঠে আসবে। 2026-এ তৃণমূল আবারও সরকার করলে সেখান থেকে চা শ্রমিকদের বেতন 250 থেকে বাড়িয়ে 300 করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় না, সেটা তো কেন্দ্র সরকার আগে একটা যেটা লেবার লস ছিল, সেটাকে 4টা লেবার কোড বানানো হয়েছে। সেখানে কেন্দ্র সরকার স্পষ্ট বলে দিয়েছে, যেটা আইন পাস হয়েছে, সেখানে আইন পাস হয়েছে এক তো একটে আইন পাস করে কেন্দ্র সরকার, কিন্তু তার রুলসটা ড্রাফট করতে হয় রাজ্য সরকারকে। সে লেবার কোডটা অনেকদিন আগে হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এই পশ্চিমবঙ্গ সরকার কোনো মানে রুলস ড্রাফট করে দেয়নি। কিন্তু সেখানে যদি সে 4টা লেবার কোড লাগু হয়, তাহলে কিন্তু শ্রমিকরা উপকৃত হবেন। কিভাবে উপকৃত হবেন? আর 7 তারিখের মধ্যে তাদেরকে বেতনটা দিতে হবে, এবং পিএফ এর টাকা কোনো মালিক যদি না জমা করে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। এবং চিকিৎসা ইএসআই, যেটা হসপিটাল ইএসআই হসপিটাল, সেরকম বাগানকেও সে আওতায় আনা হবে। সেখানে যত খরচা হবে, যেটা ইমপ্যানেল হসপিটাল থাকবে, সেই হসপিটালে যদি চা বাগানের শ্রমিকরা চিকিৎসা করেন, সেখানে যদি কোটি টাকাও খরচ হয়, সেটা কেন্দ্র সরকার বহন করবে। এই সেই 4টা লেবার কোড আছে, সেই লেবার কোডে আছে। আজকে এখানে আপনি দেখুন যে যেটা এখানে স্বাস্থ্য বীমা আছে, সেটা কিন্তু কোনো শ্রমিকরা তার কোনো লাভ পাচ্ছেন না। কিন্তু আগামী দিন যদি এটা 4টা লেবার কোড লাগু হয়, তার লাভটা কিন্তু চা বাগানের শ্রমিকরা পাবেন। 2026-এ বিজেপি সরকারে আসলে চা শ্রমিকদের জন্য কি ভাবছে? দেখুন 2026-এ যদি রাজ্য সরকারে আমরা আছি, তার জন্য কম্প্রিহেন্সিভ পলিসি আমরা তৈরি করব, যাতে চা বাগানগুলোকে রিভাইভ করে দিয়ে যাতে শ্রমিকরা সেখানে কাজ পাবেন, এবং শ্রমিকদেরকে নিজের ঘর বাড়ি ছেড়ে, নিজের ছেলে মেয়েকে ছেড়ে ভিন্ন রাজ্যে কাজ করতে মানে যাওয়া দরকার পড়বে না। তার জন্য যা ব্যবস্থা করণীয় কাজ, তাদেরকে মিনিমাম একটা ফ্লোর ওয়েজ থাকবে, যেটাকে আমরা মিনিমাম ওয়েজ কিংবা ফ্লোর ওয়েজ বলি। সেখান থেকে মনে করেন যদি 300 টাকা আছে, তার নিচে কেউ বেতন পাবে না, তার উপরে একটা ফ্লোর ওয়েজের বেশি তারা পাবে। এবং তারা নিশ্চিতভাবে, যেটা ইএসআই হসপিটালে তো সুবিধা পাবে, কিন্তু যেরকম যেটা আয়ুষ্মান ভারত 5 লাখ টাকার বীমা, সেটাও তারা কিন্তু পাবেন। যেরকম দিল্লিতে কেজরিওয়াল থাকার সময় কিন্তু 5 লাখ টাকার যেটা আয়ুষ্মান ভারত ছিল, সেটা লাগু হয়নি। বিজেপি সরকার, রেখা গুপ্তাজি সরকার আসার পরে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত 5 লাখ টাকা এবং রাজ্য সরকারের 5 লাখ টাকা, মোট দিল্লির মানুষরা কিন্তু এখন 10 লাখ টাকার বিভিন্ন সুবিধা পাচ্ছেন। আগামী দিন শ্রমিকরা, চা বাগান শ্রমিকরা ফ্লোর ওয়েজের উপরে যা পাবেন, সেটা হবে। শ্রমিকদের জন্য আবাসের ব্যবস্থা করা হবে, এবং প্রধানমন্ত্রী জল জীবন মিশনের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু দুর্নীতির ফলে জল পাচ্ছে না, তাদের বাড়িতে জলের ব্যবস্থা করা হবে। এবং সেখানকার যে ছেলেমেয়েরা আছেন, তাদের জন্য পড়াশোনার জন্য আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সেখানে আমরা ব্যবস্থা করব, যাতে শ্রমিকের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। এবং সেখানে চা বাগানে প্রচুর পটেনশিয়াল রয়েছে স্পোর্টসে, ভালো হকি খেলোয়াড় আছে, ভালো ফুটবল খেলোয়াড় আছে, ভালো ক্রিকেটার আছে। তাদের জন্য আমরা আন্তর্জাতিক মানের সেখানে স্টেডিয়াম তৈরি করব, যাতে চা বাগানের ছেলেমেয়েরাও আগামী দিন আমাদের রাজ্যের, আমাদের দেশের নেতৃত্ব করতে পারবে। তার জন্য আমরা ব্যবস্থা করব। থ্যাংক ইউ।